ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন বুক অফ এডুকেশন। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছিল আমাদের আগের ক্লাস, মানে সেল সাইকেল সেল ডিভিশনের কন্টিনিউশন সেকেন্ড ক্লাস। সেটা আজকে টপিকটা হচ্ছে মিওসিস। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম সেল সাইকেলের ইন্ট্রোডাকশন এবং মাইটোসিস। যারা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, এইখানে আই বাটন আছে, তোমরা দেখবে স্ক্রিনে ডান দিকে উপরে, তো তোমরা আই বাটনে ক্লিক করে আগের ওই ভিডিওটা দেখে আসতে পারো। ওইটার পর এই টপিকের কন্টিনিউশন সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মিওসিস। তো মিওসিসের সম্বন্ধে আমাদের মাইটোসিস আমরা দেখেছিলাম যে সেলটা ডিভাইড করছে, সেলটা ডিভাইড করে নিজেকে গ্রো করছে। তার মানে একটা যে ছিল, একটা সেল ডিভাইড করে দুটো। তো ও হিল, আমি যে জানি এর আগের ক্লাসে বলেছিলাম যে সেল সাইকেলে বা মাইটোসিসের সিগনিফিকেন্সের মধ্যে কি করছে, মাইটোসিসের সিগনিফিকেন্সের মধ্যে পড়ছে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে রিকভারি। বাট মিওসিস একটু আলাদা, ইট ইজ এ সেকেন্ড টাইপ অফ সেল ডিভিশন। তাহলে ইট ইজ এ সেকেন্ড টাইপ অফ সেল ডিভিশন। দ্য ফার্স্ট জিনিস, হ্যাঁ, এটাকে আমরা বলি রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন, ঠিক আছে। রিডাকশন ডিভিশন বেঙ্গলিতে এটাকে কি বলবো, হ্রাস বিভাজন। কেন বলবো হ্রাস বিভাজন? কারণ এখানে আমি এই জিনিসটাতে ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোমের নাম্বার রিডিউস হয়ে যায়, ক্রোমোজোমের নাম্বার রিডিউস হয়ে যায়। এর ফলে কি হয়, তাহলে এর জেনারেল সিগনিফিকেন্সের মধ্যে আমি কি পাচ্ছি ফার্স্ট, তাহলে এর অকারেন্স আমাকে জানতে হবে। এটা কোথায় হয়, এর অকারেন্স হবে। অকারেন্স কোথায় আছে, এটা জেনারেলি আমাদের গ্যামেটিক সেলস, ঠিক আছে। তো গ্যামেটস যেখানে আছে, গ্যামেটিক সেলস যেখানে প্রডিউস হয়, মানে যেখানে স্পার্মস আর ওভা তৈরি হয়, ঠিক আছে, সেই সব জায়গায় আমরা এইগুলোকে অকারেন্স হিসেবে দেখতে পাবো, ঠিক আছে। তো আমার জেনারেলি মিওসিসের পরে আমি এখানে কি দেখতে পাচ্ছি, মিওসিসের পরে আমি জেনারেলি দেখবো যেটা আমার প্রডিউস হবে, যে আমার একটা নরমাল সেল ছিল যার মধ্যে 2n ক্রোমোসোমস ছিল, সেই 2n ক্রোমোসোমসটা ডিভাইড হয়ে এখানে n আর n এ রিডিউস হয়ে গেছে ক্রোমোসোম নাম্বারটা। তাই জন্য এটাকে বলে রিডাকশন ডিভিশন। তাহলে কেন বলছি, কারণ এখানে ক্রোমোসোম নাম্বারে রিডাকশন হয়েছে। গ্যামেটিক সেলসের মধ্যে আমি এটা অকারেন্স দেখতে পাই, মিওসিস, ঠিক আছে। স্পার্ম আর ওভা প্রোডাকশনের সময়, ঠিক আছে, মানে স্পারম্যাটোজেনেসিস, ওজেনেসিস, এই জায়গাগুলোতে আমি দেখতে পাবো, তাই তো। স্পারম্যাটোজেনেসিস, ওজেনেসিস, এই জায়গাগুলোতে আমি এটাকে দেখতে পারবো। ওকে, ফাইন। তারপর সেকেন্ড জিনিস যেটা দেখবো, মিওসিস আমাকে তাহলে কেন ক্রোমোসোম নাম্বারকে রিডিউস করালো, তাহলে মিওসিসের জন্য কেন আমার কি দরকার পড়লো ক্রোমোসোম নাম্বারকে রিডিউস করার জন্য। ক্রোমোসোম নাম্বারকে রিডিউস করার অ্যাডভান্টেজ, ক্রোমোসোম নাম্বারকে রিডিউস করার অ্যাডভান্টেজ হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আমি এটা অ্যাডভান্টেজটা দেখতে পাচ্ছি যে যদি এই রিডাকশনটা না হতো তাহলে কি হতো, যদি মাইটোসিসের মাধ্যমে হতো তাহলে কি হতো। তাহলে ফার্স্টে একটা মায়ের কাছে 2n ছিল, বাবার কাছে 2n ছিল, ইফ মাইটোসিস টেকস প্লেস, ঠিক আছে। সেখান থেকে যদি রিডাকশন না হতো তাহলে যে অফস্প্রিংটা তৈরি হতো সেটা 4n হতো। তাহলে এটা লিটারালি ভুল, এটা হওয়া উচিত নয়। হওয়াটা কি দরকার, হওয়াটা দরকার যে যেটা অ্যাকচুয়ালি হয়, মানে 2n মায়ের কাছে আছে মাদার, ঠিক আছে, এখানে আছে 2n ফাদার, ঠিক আছে। তার যে গ্যামেট হলো, এখান থেকে আসছে n, এর যে আসবে n গ্যামেট, এইটাকে অ্যাড করলে তাহলে আমার যে অফস্প্রিংটা তৈরি হলো সেটা হলো 2n অফস্প্রিং। তাহলে কি হলো, আমার মা, বাবা আর অফস্প্রিং তিনজনের মধ্যে আমি তার ক্রোমোসোম নাম্বার ইকুয়াল রাখলাম। যদি এটা না হতো, এই রিডাকশনটা যদি না হতো, তাহলে এখানে একটা 4n হয়ে যেত, মানে পলিপ্লয়েড হয়ে যেত, যেটা আমাদের কাছে খুব বেশি প্রবলেমেটিক। বা অনেক সময় প্লান্টসের ক্ষেত্রে এটা পলিপ্লয়েড নিয়ে বেঁচে থাকতে পারবে, অ্যানিমালসেরা মারা যাবে। ওকে, তাহলে এবার আমি এখন কি দেখবো, নেক্সট জিনিস দেখলাম, আপনারা দেখলাম কি জানলাম মিওসিসের মেইন কি হয়। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে যে মিওসিসের স্টেজেস। তা মিওসিস কি আমি জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে মিওসিস 1 আর সেকেন্ডটা হচ্ছে মিওসিস 2, ফাইন। তো মিওসিস মানেও আবার সেম
এখানে আসবে কি হবে প্রোফেজ 1, তারপর মেটাফেজ 1, মেটাফেজ 1, তারপর হচ্ছে অ্যানাফেজ 1, আর লাস্টেরটা হচ্ছে টেলোফেজ 1। ওকে, এবার মিওসিস 2 থেকে আমি এখান থেকে জেনারেলি কি দেখতে পাবো 1 2 3 4 করে এখানে দেখতে পাবো আমি এখানে প্রোফেজ 2, ঠিক আছে, এর দেখবো আমি মেটাফেজ 2, এর দেখবো আমি অ্যানাফেজ 2, আর সিমিলারলি এর টেলোফেজ 2, ঠিক আছে। তো meiosis 2 is particularly similar to that of mitosis, মানে আমরা যে মাইটোসিসটা পড়ে এসেছি সেম ওই মাইটোসিস আর মিওসিস 2 সেম, ওটার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে চেঞ্জ বা নতুনত্ব আমি কোথায় করব এই মিওসিস 1, মিওসিস 1 এ কিছু ইভেন্টস চলছে যেটা একটু হলেও আলাদা। ওকে, তার মধ্যে থেকেও যে মেইন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোফেজ 1। আর এই আমাদের যা সিলেবাস যা কিছু মিওসিস নিয়ে সব রিগার্ডিং এই প্রোফেজ 1, যা কোশ্চেন আসে প্রোফেজ 1, ঠিক আছে। তার আমরা প্রোফেজ 1টাকে ইন ডিটেইলস দেখি। এবার প্রোফেজ 1টাকে যখন আমি ডিটেইলস দেখতে যাব, সেই প্রোফেজ 1 কেও আমরা আরো কিছু সাব ফেজে ডিভাইড করব, ঠিক আছে। জেনারেলি প্রোফেজ 1 কে আমি আরো 5টা সাব ফেজে ডিভাইড করি, ঠিক আছে, 5টা সাব ফেজে ডিভাইড করি। ফার্স্ট তাহলে কি হবে লেকটোটিন, ডিপ্লোটিন, অ্যাকাইটিন, জাইগোটিন, আর লাস্টেরটা হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা পরপর ফেজ আছে যার মধ্যে আমি মিওসিস প্রোফেজ 1 কে ডিভাইড করতে পারি, ঠিক আছে। তো এগুলোতে জেনারেলি কি হয়, এগুলোর নরমাল নোটস, ঠিক, যে এখানে ক্রোমোজোমটা ইন শর্ট লিখে দিচ্ছি, ক্রোমোজোম কন্ডেনসেশন হবে, মানে মেইন ইভেন্টস গুলো বলছি, ঠিক আছে। তো এখানে মেইন হবে ক্রোমোজোম কন্ডেনসেশন, ডিপ্লোটিনে হবে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার আপ, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার আপ করবে, ঠিক আছে, সাইন্যাপস গঠন করবে, সাইন্যাপসিস, রাইট, সাইন্যাপসিস এখানে তৈরি হবে। ফ্যাকাইটিনে হবে ক্রসিং ওভার, যেখানে প্রচুর বার এই কোশ্চেনটা আসে যে ক্রসিং ওভার কখন হয়, অনেক সময় জিজ্ঞেস করে ক্রসিং ওভার কোন স্টেজে হয়, প্রোফেজ 1 এ জিজ্ঞেস করে, বা আবার খুব ডিটেইলসেও জিজ্ঞেস করতে পারে যে প্রোফেজ 1 এর কোন স্টেজে, পার্টিকুলারলি কোন স্টেজে ক্রসিং ওভারটাকে দেখতে পাই, ঠিক আছে। ক্রসিং ওভারের পর কি হবে, ক্রসিং ওভারের পরে জাইগোটিন আর ডায়াকাইনেসিসে পার্টিকুলারলি ওটাকে ক্রসিং ওভারটা কমপ্লিট হবে, মানে এখানে যদি জেনারেলি যদি দেখি তাহলে আমি দেখব এখানে ক্রসিং ওভারটা কমপ্লিট হলো, ঠিক আছে। ও বইতে নানা রকম ফিচার্স লেখা থাকে, কি লেখা থাকে, যেরকম জাইগোটিনে লেখা থাকে যে আমি এরপর যখন ক্রসিং ওভার করাবো তখন দেখা যাবে যে এই ক্রসিং ওভার করতে গেলে আমার এখানে একটা ক্রিজ মতো কায়াসমেটা ফর্ম করবে, এই কায়াসমেটা তখন আস্তে আস্তে ওটাকে খুব মানে পেঁচিয়ে থাকবে জাইগোটিনে, তারপর ডায়াকাইনেসিসে গিয়ে ওটা সাইড হয়ে যাবে, খুলে যাবে। তো এইরকম একটা গল্প অনেক অনেক তুমি ডিফারেন্ট বই পড়ো তুমি দেখবে ডিফারেন্ট এই দুটো স্টেজের ব্যাপারে লেখা আছে। তো এগুলো নোটসের মতো তুমি যে কোনো বই ফলো করো, ইট ডাজ নট ম্যাটার, বাট মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ফ্যাকাইটিন স্টেজ, আর ফ্যাকাইটিন স্টেজ থেকে এই ক্রসিং ওভার ইভেন্টটা, এখান থেকে প্রচুরবার কোশ্চেন আসে, ঠিক আছে। এইগুলো মানে মেইন 5টা স্টেজ। প্রোফেজ 1 কি হলো লেকটোটিন, ডিপ্লোটিন, ফ্যাকাইটিন, জাইগোটিন আর ডায়াকাইনেসিস, 5টা, ঠিক আছে। এবার এই যে আমি লিখলাম বা মেইন ইভেন্টগুলোকে জট ডাউন করলাম, এবার আমার নেক্সট কি দরকার, আমাকে এটাকে কনসেপচুয়ালি বোঝা যে এখানে প্রোফেজ 1 তাহলে কি ঘটনাটা ঘটছে, এই জিনিসগুলো কি। তো আমরা যখন মাইটোসিস পড়েছিলাম বা তোমরা সকলেই জানো যে কি হয়, ফার্স্টে আমার যে ক্রোম্যাটিক নেটওয়ার্কটা আছে সেলের ভিতরে ক্রোম্যাটিক নেটওয়ার্কটা আস্তে আস্তে কনডেন্স হয়। ফাইন, প্রোফেজে আমি কি দেখেছিলাম একটা রিক্যাপ করছি। প্রোফেজে রিক্যাপ অফ প্রোফেজ কি দেখি আমি, প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন সরে যায়, তাই তো, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স, আর কি হয়
তারপর সেকেন্ড জিনিস হবে আস্তে আস্তে স্পিন্ডেল ফাইবার তৈরি হওয়া শুরু হয়। স্পিন্ডেল ফাইবার স্টার্ট ফর্মেশন স্টার্ট হয়। সেকেন্ড হয় সেন্ট্রিওলস গুলো মুভ করে, মুভ স্টার্ট মুভিং। ঠিক, আর কি দেখবো? আর দেখবো যে ক্রোম্যাটিক নেটওয়ার্ক আস্তে আস্তে কনডেন্স করবে। কি করবে? কনডেন্স হবে, আর ওটা আস্তে আস্তে ক্রোমোসোম স্ট্রাকচারের দিকে এগোবে। ফাইন। যারা 11 এর ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তাদের জন্য এখানে দেখবে যে ওরা বলে, ওদের বইতে মেনশন আছে যে ক্রোমোসোম দেখা যায় প্রোফেজে। ঠিক আছে, এইটা তোমার কনসেপচুয়ালি আগের ক্লাসে আমি বলেছিলাম, আবারও রিপিট করছি। ক্রোমোসোম কখন শুরু হয়, মানে স্টার্ট হয়, স্ট্রাকচারটা দেখতে পাওয়া স্টার্ট হয় কখন? যখন সেটা প্রোফেজে থাকে। বাট অ্যাকচুয়ালিতে আমি কোটা ক্রোমোসোমকে কখন দেখতে পাবো? যখন ওটা আছে মেটাফেজে। তাহলে আমি অ্যাকচুয়াল ফুল স্ট্রাকচারটা ক্রোমোসোমের, যাকে আমি যেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে ক্যারিওটাইপিং বা এগুলো করি, সেটা কোথায় দেখতে পাবো? মেটাফেজে দেখতে পাবো, প্রোফেজে নয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে এটার সাথে কিছুটা সামান্য একটা ট্রিক আছে। কি হয়? তো মা বাবা থেকে যে জিনিসগুলো হবে, শিশুগুলোতে কি হয় দেখা যায়, তাদের মধ্যে কি হচ্ছে জিনিসটা। তো প্রোফেজ মানে ফার্স্ট যেটা হবে, ফার্স্ট স্টেজ কি ছিল? লেপ্টোটিন, তাই তো? তো লেপ্টোটিনে কি হলো? লেপ্টোটিনে হলো যে এই যে ক্রোম্যাটিক নেটওয়ার্ক ছিল, সেখান থেকে ধরে এটা ক্রোম্যাটিক নেটওয়ার্ক থেকে এখন একটা এরকম ক্রোমোসোম স্ট্রাকচারের দিকে আসছে। ফাইন, ভালো কথা। সেকেন্ড হলো কি? সেকেন্ড হলো তারপরের স্টেজটা। তারপরের স্টেজ হচ্ছে ডিপ্লোজিন। আচ্ছা, আমি এর আগে অর্ডারটা নিয়ে একটুখানি গড়বড় হয়ে গেছে। প্রোফেজ 1 কে যখন ভাগ করি, আমি একটু মেনশন করে দিচ্ছি। প্রোফেজ 1 কে যখন ভাগ করি, সেই প্রোফেজ 1 এর কি কি জিনিসগুলো দেখছি। ফার্স্ট স্টেজ হচ্ছে লেপ্টোটিন, ঠিক আছে? লেপ্টোটিনের মধ্যে তারপরে হচ্ছে জাইগোটিন। আমি এটা গন্ডগোল করে ফেলেছিলাম, ঠিক আছে? জাইগোটিনের পর হচ্ছে অ্যাকাইটিন, অ্যাকাইটিনের পর হচ্ছে ডিপ্লোটিন, আর ডিপ্লোটিনের লাস্টে হচ্ছে ডায়াকাইনেসিস। ঠিক আছে, শুধু ইন্টারচেঞ্জ করে দিন এই দুটো। ঠিক আছে, তারপর তাহলে কি আসবে? নেক্সট স্টেজ আসবে আমার জাইগোটিন। এবার জাইগোটিন থেকে আমার কি আসছে? জাইগোটিনে মেইনলি হবে আমার হোমোলোগাস ক্রোমোসোম। কি আসবে? হোমোলোগাস ক্রোমোসোম। আচ্ছা, এবার এই হোমোলোগাস ক্রোমোসোম কথাটার মানে কি? হোমোলোগাস ক্রোমোসোম কথাটার মানে হচ্ছে, সবাই বলে বা অনেক বইতে লেখা থাকে যে যে দুটো ক্রোমোসোম একই রকম দেখতে হবে তারা হোমোলোগাস ক্রোমোসোম, বা যে দুটো ক্রোমোসোম একই রকম দেখতে হয় পাশাপাশি দাঁড়িয়ে গেছে তারা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। এটা কনসেপচুয়ালি ভুল। ঠিক আছে, কারণ হোমোলোগাস কথাটার মানে তুমি মনে রাখবে, হোমোলোগাস কথাটার মানে হচ্ছে, হোমোলোগাস মানে from a common ancestor. কমন অ্যানসেস্টর মানে আমার পূর্বপুরুষ, যা আমরা সবাই জানি মানুষ মানব থেকে এসেছে, তাই তো? তাহলে আমাদের একটা পূর্বপুরুষ আছে। তো সকলের যে পূর্বপুরুষ, এই যে পূর্বপুরুষদের মধ্যে বা কমন অ্যানসেস্টরের মধ্যে যে একটা ক্রোমোসোমস গুলো ছিল, সেই ক্রোমোসোমস গুলো পাশাপাশি আছে। ঠিক আছে, তাহলে আমার যে ক্রোমোসোম নাম্বার 1 আর একটা বাঁদরের ক্রোমোসোম নাম্বার 1, সেটা কি কখনো আসবে? হ্যাঁ, আসবে পাশাপাশি, তারাও হোমোলোগাস হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটাই হচ্ছে কথাটা। তারা হোমোলোগাস কথাটা মানে কি? হোমোলোগাস কথাটার মানে হচ্ছে স্টার্টিং ফ্রম আ কমন অ্যানসেস্টর। ঠিক আছে, আমার কমন অ্যানসেস্টর থাকাটা খুব দরকার। এবার এইখানে হোমোলোগাস ক্রোমোসোম তাহলে বুঝলাম। তাহলে এবার আমি লেপ্টোটিনে দেখেছি যে ক্রোম্যাটিক নেটওয়ার্কটা একটা ক্রোমোসোম স্ট্রাকচার গঠন করেছে, আর যে ক্রোমোসোম স্ট্রাকচারটা তৈরি করলো সেটা হলো এরকম। ঠিক আছে, এটা সেন্ট্রোমিয়ার। তাহলে এই যে স্ট্রাকচারে দুটো ক্রোম্যাটিড আছে আর এখানে সেন্ট্রোমিয়ার, তাই জন্য এটাকে আমরা তখন বলবো বাইভ্যালেন্ট স্ট্রাকচার। কি বলবো? বাইভ্যালেন্ট স্ট্রাকচার। আর বাইভ্যালেন্ট স্ট্রাকচারটার ঠিক পাশে, তার পাশে এসে কি দাঁড়াবে? তাহলে এই দুটোকে, টোটাল এই দুটোকে আমি কি বলবো? হোমোলোগাস ক্রোমোসোম। হোমোলোগাস ক্রোমোসোম হলো। এবার
তাহলে হোমোলোগাস ক্রোমোসোম আসছে, দুজন এসে পাশাপাশি দাঁড়িয়েছে, পাশাপাশি কি এরা ছিটকে গেল না, এরা যতটাই কাছাকাছি আসুক না কেন এদের মধ্যে একটা গ্যাপ থাকে, এই জোনটা, এই যে আমরা জোনটা দেখছি এই জোনটা কিন্তু সবসময় এদের মধ্যে গ্যাপ, তাহলে এই জোনটাকে তখন বলা হয় সাইন্যাপসিস। ঠিক আছে, এই জোনটাকে বলে সাইন্যাপসিস। আবার কিছু কিছু তোমাকে জানতে হবে যে এই যে দুজন কাছাকাছি এসছে এদের দুজন যাতে একে অপর থেকে সরে না যায়, তাই জন্য এদের মধ্যে কিছু প্রোটিন স্ট্রাকচার হয় যারা এদেরকে বাইন্ড করে দেয়। ঠিক আছে, কি বললাম, কিছু এমন প্রোটিন স্ট্রাকচার আছে যেগুলো ওকে বাইন্ড করেছে যাতে ছেড়ে না আসে। তাহলে আমি কি দেখছি, প্রথম স্টেজে দেখলাম যে পুরো নেটওয়ার্কটা ছিল, পুরো নেটওয়ার্কটা থেকে একটা ক্রোমোসোম বাইভ্যালেন্ট স্ট্রাকচার এসেছে, বাইভ্যালেন্ট স্ট্রাকচার আসার পর তার পাশে এসে তারই হোমোলোগাস ক্রোমোসোম এসে দাঁড়িয়েছে, দাঁড়ালো, ভালো কথা। তাহলে আমি এই যে দুটো স্ট্রাকচার দেখছি তাকে আমি ইন্ডিভিজুয়ালি বলবো বাইভ্যালেন্ট, এই যে মাঝখানে গ্যাপটা দেখছি সেটাকে বলবো সাইন্যাপস। আর এই দুটো যাতে সরে না যায় পরবর্তী ক্ষেত্রে, তাই এদের মধ্যে কোনো একটা বাইন্ডিং আছে, খুব খুব লুজ কিন্তু একটা বাইন্ডিং আছে, আর যে প্রোটিন স্ট্রাকচারটা এর মধ্যে আছে তাকে আমরা বলবো সাইন্যাপটম। তাহলে আমরা কি বলছি, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। ঠিক আছে, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স বোঝা গেল, তাহলে এই জায়গাটা ভেরি গুড। এবার আমরা তারপর লেপ্টোটিনের পর আমরা এই স্টেজটাকে পেরিয়ে গেলাম, জাইগোটিন পেরিয়ে গেলাম। তাহলে জাইগোটিনে আমি কি দেখলাম, হোমোলোগাস ক্রোমোসোম ফাইন্ড আউট। তারপর হোমোলোগাস ক্রোমোসোমের পর এখন দুটো ক্রোমোসোম পাশাপাশি দাঁড়িয়ে গেছে, দুটো। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, ধর এটা একটা ক্রোমোসোম আর এটা তার পরবর্তী ক্রোমোসোম, পাশে হোমোলোগাস ক্রোমোসোম। ঠিক আছে, কি করবে এখন, এই বায়োভ্যালেন্ট স্ট্রাকচার যেটা আছে সেটা নিজেদের মাঝখানে এরকম ছেড়ে যাবে। তার মানে কিছুক্ষণ পর আমি দেখবো এই স্ট্রাকচারটা এরকম হয়েছে, চারটে হাত হবে। ভেরি গুড। এই অবস্থায় সিমিলারলি কিরকম হয়ে যাবে, চারটে হাত হলো। তাহলে এই যে চারটে হাত হলো হলো, তাহলে তার চারটে ক্রোমাটিড, তাই জন্য টেট্রাড। তাহলে টেট্রাডও কখন তৈরি হয়, ফ্যাকাল্টিতে তৈরি হয়। ঠিক আছে, ফ্যাকাল্টিটার মধ্যে আমার কি তৈরি হচ্ছে, টেট্রাড। টেট্রাড তৈরি হওয়ার পর এই জায়গাটায় ওকে, এই যে হাতটা, এই হাতটা এরকম বেন্ড হয়ে একটার উপর একটা পড়ে যাবে, এরকম হলো। ফাইন। এবার তোকে দুটো জিনিস যেটা বুঝতে হবে সেটাকে বলছে যে সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি। নন সিস্টার ক্রোমাটিড কি? সিস্টার ক্রোমাটিড হচ্ছে এই যে ক্রোমোসোমটা সেটা ব্ল্যাকে আছে, তা ব্ল্যাকে এর কাছে কটা হাত, এখন চারটে হাত, তাই তো। তাহলে এই যে দুটো ব্ল্যাক যারা পাশাপাশি আছে তারা কি, তাহলে এই যে দুটো পাশাপাশি ব্ল্যাক তারা সিস্টার, কারণ তারা একই ক্রোমোসোমের পার্ট। হ্যাঁ, এবার এই যে ব্লু ক্রোমোসোমটা আছে আর এই যে ব্ল্যাক ক্রোমোসোমটা আছে, ক্রোমাটিড দুটো হাত, তো এরা দুজন কি হলো, তাহলে এরা হলো নন সিস্টার, কারণ ওরা একই নয়, আলাদা হোমোলোগাস ক্রোমোসোম। তাহলে এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো মনে রাখতে হবে যে ক্রসিং ওভার জিনিসটা, ক্রসিং ওভার সবসময় কোথায় হয়, ক্রসিং ওভার হয় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এই ওয়ার্ডটা যদি না লেখো বা এই ওয়ার্ডটা যদি মনে না থাকে তাহলে পুরো ক্রসিং ওভারটাই ভুল। তোমাকে এটা মেনশন করতেই হবে যে ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হয়। তাহলে এই যে তখন একটা এক্স মতো স্ট্রাকচার গঠন করলো, আর এই জায়গাটাকে আমরা তখন কি বলবো, হায়াস মাটা। কি বলবো, হায়াস মাটা, এই স্ট্রাকচারটা হলো। তাহলে লেপ্টোটিনে আবার আমি রিপিট করি কি হয়েছে। ফার্স্টে এখানে আমার পুরো নেটওয়ার্ক তৈরি ছিল, নেটওয়ার্ক থেকে আমার বাইভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হলো, বাইভ্যালেন্ট দুটো পাশাপাশি এলো, সাইন্যাপস হলো, সাইন্যাপসিস হলো। ঠিক আছে, সাইন্যাপসিস হওয়ার পর কি হয়েছে, সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স ওকে ধরে রেখেছে, আর ধরে রাখার পর ওই বাইভ্যালেন্টটা আস্তে আস্তে ভেঙে গিয়ে টেট্রাড ফর্ম করলো। টেট্রাড ফর্ম করার পর এখানে এরকম একটা ক্রস এক্স স্ট্রাকচার তৈরি করলো, যাকে আমরা বলবো কায়াসমাটা। হয়ে গেছে, এটা হলো আমরা ক্রসিং ওভার। ফাইন। এবার তারপরের স্টেপে কি হচ্ছে, তারপরের স্টেপে হচ্ছে মানে রিপ্রোটিনে আমরা
এই জায়গাটাতে এখন আলটিমেটলি কি হবে, এরা ভেঙে যাবে। কি হবে, এরা ভেঙে যাবে। তাহলে ডিপ্লোইডিনে অ্যাকচুয়ালি এখানটা ভেঙে যাচ্ছে স্ট্রাকচার। এই হলো, আর এর নিচে স্ট্রাকচারটা এখানে এখন ভেঙে গেছে। তারপর কি হবে, তারপর যখন ও ডায়াকাইনেসিস এলো তখন এর পার্টটা এর কাছে আর এর পার্টটা এর কাছে, আর এখানে আমার পুরো ক্রসিং ওভারটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার ক্রসিং ওভার কমপ্লিট হওয়ার পর তারপর এখানে আমাদের কি শেষ হবে, প্রোফেজ 1 শেষ হবে। প্রোফেজ 1 শেষ হওয়ার পর কি আছে, মেটাফেজ 1। কোথায় যাওয়ার কথা, মেটাফেজ 1। আমরা যদি আগের মেটাফেজে দেখে থাকি তাহলে কি দেখতাম যে সবকটা ক্রোমোসোম, ঠিক আছে, সবকটা ক্রোমোসোম কোথায় আছে, এখানে একটা স্পিন্ডল ফাইবার হয় মেটাফেজে, তো সবকটা ক্রোমোসোম এখানে এই একটা জায়গাতে বিলং করছে, তাই তো, এই একটা জায়গাতে এরকম ইকুইটোরিয়াল প্লেনে আছে। কিন্তু এর ক্ষেত্রে মিয়োসিসের ক্ষেত্রে মেটাফেজ 1 এ ওরা জোড়ায় যাবে। এই যে ওরা সাইনাপটিক্যাল কমপ্লেক্স এখানে তৈরি করে রেখেছিল, যার জন্য ও একে অপরকে ছেড়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে দুটোই একসাথে যাবে। এখানে তুমি যে এখানে যে ইন্ডিভিজুয়াল ক্রোমোসোমটা দেখছো, এখানে ক্রোমোসোম নয়, বাট এখানে হোমোলোগাস ক্রোমোসোমের পেয়ার বসে আছে। তারপর কি হবে, অ্যানাফেজ 1 এ কি হয়, এই দুটোকে টেনে নিয়ে ছিঁড়ে যায়। তাহলে এখান থেকে অ্যানাফেজ 1 এ আমরা কি লিখেছিলাম, অ্যানাফেজ 1 এ লিখেছিলাম যে এইরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, মনে আছে, এখানে অ্যানাফেজ 1, এরকম যেটা আস্তে আস্তে পোজের দিকে যাচ্ছে। এই অ্যানাফেজ 1 এও আমি কি দেখবো, তাহলে এই যে ক্রোমাটিডের দুটো হাত, এই ক্রোমাটিডের হাতটাও জোড়ায় আছে। কেন, কারণ এখন একটা সাইনাপটিক্যাল কমপ্লেক্স ধরে আছে। যখন এ পুরো টেলোফেজ 1 কমপ্লিট করে যখন মিয়োসিস 2 তে ঢুকবে, তখন নরমাল ওই মাইটোসিসের মতো। আর এটা কি হয়ে যাবে তখন, তাহলে এই যে 2n টা এইখানে n হিসেবে ডিভাইড হয়ে গেছে, সেই n থেকে আবার একটা তৈরি করে n আর n। মানে আমি এখানে একটা মিয়োটিক ডিভিশনের জন্য, ওয়ান মিয়োটিক ডিভিশনের জন্য আমি এখানে 4খানা 4 ডটার সেলস পাই। অনেক সময় কোশ্চেন করে যে কত নাম্বার অফ সেলস প্রোডিউস করবে, ঠিক আছে, ওটা ফর্মুলা ইউজ করে, তো সেখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। যেটা মনে মাথায় রাখতে হবে যে ফার্স্টে একটা মিয়োটিক ডিভিশন হলে 4টে হবে, তো দুটো মিয়োটিক হলে কত হবে সেটা তোমরা ক্যালকুলেট করবে। এইরকম কোশ্চেন করবে, তো ওখানে ওরা কি করে, ওখানে মোর দেন নাম্বার অফ কোশ্চেন আছে। মানে মোর দেন বলতে যেরকম ধরো ওরা জিজ্ঞেস করবে যে 100 মিয়োটিক ডিভিশন হলো বা 200 মিয়োটিক ডিভিশন হলো, তখন তোমাকে কিভাবে ক্যালকুলেট করবে এই কোশ্চেনগুলো। খুব রেয়ার কিন্তু আসে, ঠিক আছে। তো তোমাকে ওখানকার শর্টকাটটা কি, এটা মাথায় রাখতে হবে। কতগুলো মিয়োটিক ডিভিশন বলেছে, যতগুলো মিয়োটিক ডিভিশন ততগুলো ডটার সেলস। একটা মিয়োটিক ডিভিশন হলে 4টে ডটার সেলস, তো 100 মিয়োটিক ডিভিশন হলে 400টা ডটার সেলস। ঠিক আছে, এই রকম ক্যালকুলেশন, এটা মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা কোশ্চেন যেটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করে, ইন্টারকাইনেসিস। আমরা সাইটোকাইনেসিস দেখেছি, ক্যারিওকাইনেসিস দেখেছি, বাট একটাই জোন বাকি আছে, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে এই ইন্টারকাইনেসিসটা আবার জিনিসটা কি? ইন্টারকাইনেসিস বলছে যে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখেছি মিয়োসিস 1 আর মিয়োসিস 2, রাইট? তো দুটোই কিন্তু সেল ডিভিশন দেখতে পাই। তো একটা সেল, আমরা যখন সেল থেকে পড়েছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসে, একটা সেল তৈরি মানে একটা সেল ডিভাইড করেছে, আর ডিভাইড করার পর আবার একটা সেল ডিভিশনে যাচ্ছে, তো ওকে একটা ইন্টারফেস স্টেজের মধ্যে থাকতে হয়, মানে কিছু তো ওকে রেডি করতে হবে। তোমার বাড়িতে একজন গেস্ট গেছে, তোমার বার্থডে পার্টি চলছে, কেউ হয়তো বসে খেয়েছে তোমার বাড়িতে, তো খাওয়ার পর আমার নেক্সট ব্যাচ ঢুকছে, তো কিছুটা টাইম তো তোমার দরকার, যখন তোমার আগের যে যারা আছে সেই এঁঠোটাকে মোছার জন্য বা এঁঠোটাকে মুছে সেখানে আবার নতুন পাতা দেওয়ার জন্য, তো কিছু তো দরকার একটা প্রিপারেশন। এই যে মিয়োসিস 1 আর মিয়োসিস 2 এর মাঝখানে যে গ্যাপটা, একটা ছোট্ট একটা টাইম গ্যাপ হবে,
ঠিক আছে? কিসের জন্য? কারণ এই মিয়োসিস 2 এর প্রিপারেশনের জন্য। আর এই যে টাইম গ্যাপটা হবে, সেই টাইম গ্যাপটাকে আমরা কি বলছি? ইন্টারকাইনেসিস। এটা মাথায় রাখতে হবে। হলো? নেক্সট লাস্ট জিনিস যেটা আমরা মিয়োসিসে পড়ব সেটা হচ্ছে যে রিকম্বিনেশন। ওকে, রিকম্বিনেশন কখন হয়? ক্রসিং ওভারে হয়। ধরো আমি কথা বলছি, এটা একটা ক্রোমোসোম ছিল, ব্লু ক্রোমোসোমের একটা হাত, আর এটা ছিল ব্ল্যাক ক্রোমোসোমের হাত। এখানে ধরো জিনস আছে, এর মধ্যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। এর মধ্যে আছে এ বি সি ডি ই। হলো? এবার যখন ক্রসিং ওভার হবে, তার মানে কি হবে? এর একটা হাতের অংশ এর কাছে যাবে, এরটা এখানে আসবে, রাইট? তারপরে এর যে কম্বিনেশনটা ছিল, যে সবকটা স্মল এ আছে আর এর কাছে সবকটা বড়তে আছে, সেটা থাকবে না। ধরো আমি বললাম যে ডি আর ই এর মধ্যে ক্রসিং ওভার হয়ে গেছে, তাহলে এখানে এখন কি আসবে? ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, আর এর মধ্যে আসবে স্মল ডি, ক্যাপিটাল ই। তো এদের মধ্যে কি হলো? প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, রাইট? এই যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়া, এটাতে নাম্বার অফ পসিবিলিটিস আছে। কোন ক্ষেত্রে শুধু ইটা গেছে, কোন ক্ষেত্রে ডিই গেছে, কোন ক্ষেত্রে সিডিই গেছে, কোন ক্ষেত্রে বি সি ডি ই গেছে, আবার পুরোটাই আবার চেঞ্জ হয়ে যাবে, রাইট? এই যে নাম্বার অফ পারমিউটেশন কম্বিনেশন চলছে, এই জিনিসটাকে আমরা বলবো কি? রিকম্বিনেশন। আর এই রিকম্বিনেশন হয় কখন? ডিউরিং ক্রসিং ওভার, ঠিক আছে? আর এই রিকম্বিনেশন হওয়ার ফলে আমরা মেইন যেটা কোশ্চেনে আসে, the significance of meiosis, ঠিক আছে? significance of meiosis, তাহলে significance কি থাকলো? ফার্স্ট আমি দেখবো significance এর মধ্যে যে এরা ক্রোমোসোম নাম্বারকে স্টেবল করছে কাদের মধ্যে? অফস্প্রিং এর মধ্যে, ঠিক আছে? অফস্প্রিং এর মধ্যে এটাকে সেম রাখার জন্য রিডিউস করবে। সেকেন্ড, এদের মধ্যে রিকম্বিনেশন হয়েছে, নানা রকম পসিবিলিটিস আছে চেঞ্জ হওয়ার জন্য। কি আসবে? ভেরিয়েশন আসবে, ঠিক আছে? ভেরিয়েশন আসবে। আর ভেরিয়েশন আসা মানে তুমি তোমার মা বাবা থেকে আলাদা হলে মানে এটা তোমার একটা তুমি কি হচ্ছে? আস্তে আস্তে ইভলিউশনে হেল্প করছো। তাহলে হেল্পস ইন এভলিউশন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে ভেরিয়েশন আসবেই। আর ভেরিয়েশনটা কেন আসে? কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে আমাকে এখানে ক্রসিং ওভারের মধ্যে দিয়ে বা এই মিয়োসিসের মধ্যে দিয়ে যেতেই হয়। তাই জন্য আমাকে এখানে ভেরিয়েশনটা দরকার। আর যত বেশি ভেরিয়েশন হতে থাকবে জেনারেশন আফটার জেনারেশন, ওটা ইভেন্চুয়ালি একটা স্পিসিসকে ইনভলভ করবে, ঠিক আছে? এই জায়গাটাতে আমাদের মিয়োসিসের টপিকটা শেষ হলো। এবার আমাদের সেলের লাস্ট যে টপিকটা বাকি রয়েছে সেটা হচ্ছে সেল চেক পয়েন্টস। তো চেক পয়েন্ট কথাটার মানে কি? চেক পয়েন্টের কথাটা মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি দাঁড়িয়ে কোনো জিনিসপত্রকে চেক করে, যেরকম পুলিশরা করে থাকে, ঠিক আছে? সেইখান থেকে এখানে সেলের ক্ষেত্রে আমরা এই সেল চেক পয়েন্টস পেয়েছি। এখানে কি দেখবো যে সেল চেক পয়েন্টস এর ক্ষেত্রেও আমাদের কিছু এমন টাইমিং বা কিছু এমন জায়গা আছে যেখানে সেল নিজেকে চেক করে যে ও একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবে কি যাবে না, ঠিক আছে? ধর আমি এখন পুরো একটা সেল সাইকেলের ফেজগুলো G1, S, G2 আর M, ঠিক আছে? M বলতে মাইটোটিক ফেজ। তো এবার ও G1 থেকে S ফেজে যাবে কি যাবে না, যে ওর সবকিছু গ্রোথ ঠিকঠাক হয়ে গেছে, যে এবার আমি আমার ডিএনএটাকে রেপ্লিকেট করব, ঠিক আছে? এবার আমার ডিএনএটাকে রেপ্লিকেট হয়েছে, তাহলে আমি G1 থেকে এসে যাব। এবার আমার কি হয়েছে? এবার আমার এখানে ডিএনএটাকে রেপ্লিকেট করা হয়ে গেছে। ডিএনএটা কি ঠিকঠাক রেপ্লিকেট হলো? ডিএনএটাকে ভুল করে হয়ে যাবে তো? এবার এরকম একটা চেক, তাহলে সেবার চেকটা করে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ও G2 চেক পয়েন্ট থেকে বেরাবে। আবার তখন কি হবে? G2 তে আসবে, G2 তে এসে গ্রোথ। এবার এইখানে দাঁড়িয়ে ও চেক করবে যে না সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যদি ঠিকঠাক হয় তাহলে ডিভিশন করবে। এটা হচ্ছে কথা, ফাইন। তাহলে এবার আমি দেখতে চাইবো যে এই চেক পয়েন্টসগুলো তাহলে অ্যাকচুয়ালি কি? চেক পয়েন্টসগুলো এমন একটা জোন যেটা দুটো ফেজের একদম মাঝে দাঁড়িয়ে আছে।
আর তারাই চেক করবে যে ও একটা সেল ডিভিশনের সময় একটা পয়েন্ট থেকে আরেকটা ফেজে বা একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাবে কি যাবে না। ঠিক আছে, ওকে। এবার কি করে তার নামগুলো দেওয়া হয় মনে রাখতে হবে যে G1 চেক পয়েন্টও বলা হয় বা G1S চেক পয়েন্ট বলা হয়। তুমি যেখান থেকে যেদিকে যাচ্ছ, তুমি সে আগে এখানে G1 এ ছিলাম, G1 থেকে এসে যাচ্ছে, এই জন্য G1S, অথবা তুমি এটাকে G1 চেক পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, তারপর এখানে তাহলে আসি, তাহলে G2 বা S চেক পয়েন্ট, আর এখানে আসবো তাহলে G2M, এই তিনটে। ঠিক আছে, তাহলে এই তিনটাকে তাহলে বলে দিচ্ছে কি, মানে এই কিভাবে নিজেকে ও ঠিক করছে যে যাবে কি যাবে না। এখানে আমরা কেউ বলে দেয়, এদের এখানেও কাউকে দরকার, এদের এখানেও যে বলে দেবে যে আমার যে হ্যাঁ চেক পয়েন্টে পাস করবে কি করবে না, তো সেখানে কিছু পার্টিকুলার প্রোটিনস কাজ করবে। কি কাজ করে? প্রোটিনস কাজ করে। আর এই সকল প্রোটিনসকে আমরা বলি সাইক্লিন। কি বলি? সাইক্লিন মলিকিউলস। সাইক্লিন অনেক টাইপের হয়, A B C D E এরকম অনেক টাইপের হয়। আর এর সাথে কি করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মলিকিউলস, অথবা CDK। ঠিক আছে, CDK। ঠিক, এবার এরা দুজন একে অপরের সাথে পার্টনার হয়ে ঠিক আছে, এদের কনসেন্ট্রেশন বলে দেবে যে তারা নেক্সট ফেজে যাবে কি যাবে না। এবার অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে কি যে কোন সময় কি কোন সাইক্লিন ইউজ হয়। ঠিক আছে, জেনারেলি নিটে এই কোশ্চেনগুলো বেশি আসে যে কোন ফেজে কোন সাইক্লিন গুলো বেশি মলিকিউল করে, মানে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর ওদিকে দেখতে গেলে, বোর্ডসের ক্ষেত্রে দেখতে গেলে আমরা জানতে হবে যে এই চেক পয়েন্টগুলোকে কে রেগুলেট করে। আবার বলে দিলাম যে সাইক্লিন আর এখানে সিডিকেস। ঠিক আছে, সাইক্লিন A B C D E অনেক কটা আছে, এখানে CDK 1 2 3 4 5 এরকম আরো প্রচুর আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো সেটআপ। G1 ফেজে আমি দেখছি সাইক্লিন D আর CDK4 কাজ করছে। এই ফেজে এসে সাইক্লিন E আর CDK2 কাজ করছে। যদি সাইক্লিন E আর CDK2 তার থ্রেশহোল্ড কনসেন্ট্রেশনে বেশি হয় তাহলে ও যেতে দেবে, যদি থ্রেশহোল্ড কনসেন্ট্রেশনে কম হয় তাহলে ও G1 এ আটকে রাখবে। ঠিক, তারপর সেম এখানে আসবে, তখন সাইক্লিন A আর CDK2 কাজ করছে। এদের যখন কনসেন্ট্রেশন বেশি হবে, থ্রেশহোল্ড থেকে বেরিয়ে যাবে, তখন সে নেক্সটে চলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কারণ এর একবার এইটা পেরিয়ে গেলে, এই গেটটা পেরিয়ে গেলে আর কিন্তু ওর ডিভিশন আটকানো যাবে না। এটা মাস্ট, আমাকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। G2M হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চেক পয়েন্ট সবাই কাটবে। ঠিক আছে, এখানেও কি হবে, এখানে সাইক্লিন B আর CDK1 কাজ করছে। তাহলে কোন সাইক্লিনটা মোস্ট ইম্পর্টেন্ট? সাইক্লিন B ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কোন চেক পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট? G2 চেক পয়েন্ট বা G2M চেক পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেক পয়েন্ট। ঠিক আছে, এটাতে কি হচ্ছে, এটাতে জেনারেলি আমরা রেগুলেট করছে যে আমি সাইক্লিন ডিভিশনে যাবে কি যাবে না। পরবর্তী ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ক্যান্সার যেটা হয়, ক্যান্সার কেন হয়? ক্যান্সার হয় এই কারণে যে সেলটা নিজের সেল ডিভিশন থামাতে পারে না। এটাই ক্যান্সার, সেলটা নিজের সেল সাইকেলটাকে কন্ট্রোল করতে পারে না বা সেল ডিভিশনটাকে থামাতে পারে না। তাহলে আমি বলতে পারি বা একটা রাফ আইডিয়া এটা করতে পারি, বা এটাই আইডিয়া যে এই চেক পয়েন্টস গুলোর কোনো ভুলের জন্য, এই চেক পয়েন্টস গুলো বা এই সাইক্লিন মলিকিউলসের কোনো ভুলের জন্য আমাদের ক্যান্সারটা হয়। ঠিক আছে, আমাদের এই চেক পয়েন্টস এর ভুলগুলো হয়েছে, এবার এই চেক পয়েন্টস এর ভুলগুলো জন্য আমার ক্যান্সার হয়। ক্যান্সার একটা কমপ্লেক্স ডিজিজ। এর মধ্যে কি আসছে? এর মধ্যে শুধুমাত্র যে জেনেটিক্যাল ফ্যাক্টরস আছে তা নয়। ঠিক আছে, জেনেটিক্যাল ফ্যাক্টরস আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুটোই কাজ করে। যার উপর এনভায়রনমেন্টে কাজ করেছে, রেডিও অ্যাক্টিভ জিনিসের কাছে এসে বেশি কাজ করেছে কিনা, ঠিক আছে, তাদের একটা প্রবাবিলিটি বেশি হবে। তো নানা রকম কজ, মানে জেনেটিক্যাল কজ আর এনভায়রনমেন্টাল কজের জন্য আলটিমেটলি কি হয়, কোনো না কোনো সেল বায়োকেমিক্যাল পাথওয়ে দিয়ে এসে এই চেক পয়েন্টগুলো হার্ম হয়ে যায় বা এই চেক পয়েন্টগুলো খারাপ হয়ে যায়। যে এই চেক পয়েন্টগুলো খারাপ হয়ে যায় ওটা আলটিমেটলি ক্যান্সারের দিকে লিড করে। ঠিক আছে, এখানে আমাদের এই টপিকটা শেষ। ওকে, নাইস টু মিট ইউ।